100 দিনের কাজে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে ফের ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর। মাথা নত না করারই হুঁশিয়ারি ক্ষুব্ধ মমতার। বাজেট নিয়েও দিলেন বড় ইঙ্গিত। বাজেট অধিবেশনে জবাবি ভাষণে সমেজাজে প্রধানমন্ত্রী। চোখা বক্তব্যে ফিরল নেহেরু প্রসঙ্গ। রাজীব মনমোহনকে ঢাল করেই তুলোধনা কংগ্রেসকে। সন্দেশখালী কাণ্ডে সিট গঠনের নির্দেশে স্থগিতাদেশ। সিবিআই তদন্তের দাবিতে অনড় ইডি। তদন্তকারীদের তলব ফের এড়ালেন শেখ শাহজাহান। লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু। অভিষেকের সাংসদ বিধায়কদের নিয়ে ভোট বৈঠকে তৃণমূল সাংসদ। দলনেত্রীর সঙ্গে আলোচনার পরই ঘোষণা। কাটতে চলেছে এসএলএসটি চাকরি প্রার্থীদের আইনি জট। সোমবারই করা হতে পারে বড় পদক্ষেপ। হাইকোর্টে শুনানির পরই ইঙ্গিত দিলেন কুণাল ঘোষ। উত্তরাখণ্ডে ইতিহাস পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল। এদিকে বিরোধী শিবিরে বড় ভাঙন। পদ্মে ভরসা জয়ললিতার দলের বিধায়কদের। নাটক মহারাষ্ট্রেও। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। 100 দিনের কাজ প্রকল্পে বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে আরো একবার ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীকে বারবার জানানো সত্ত্বেও বকেয়া পাইনি এমনটাই দাবি করে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, আমরা এমএসএমই, স্কিল ইন্ডাস্ট্রি, গ্রামীণ রাস্তা, 100 দিনের কাজ, বাংলার বাড়ি প্রকল্পে 1 নম্বরে। তাই প্রকল্পগুলি বন্ধ করে দিয়েছে, আমাদের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। তবে পাশাপাশি হুঁশিয়ারির সুরে তিনি জানিয়েও দিয়েছেন যে কোনো পরিস্থিতিতেই বাংলা মাথা নত করবে না। রাজ্যবাসীকে আশ্বাস দিয়ে তাঁর বক্তব্য, আমি কাউকে বঞ্চিত হতে দেব না, চিরকাল লড়াই করে যাব। ইতিপূর্বেই ধর্ণা মঞ্চ থেকে তিনি ঘোষণা করেছিলেন যে 21 লক্ষ শ্রমিকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এই ঘোষণা মেনেই রাজ্য বাজেটে 100 দিনের জন্য টাকা বরাদ্দ হচ্ছে। পাশাপাশি আবাসন প্রকল্পেও টাকার আংশিক সংস্থান থাকছে বলে মনে করা হচ্ছে। নবান্ন সূত্রের খবর, আবাস প্রকল্পে 11 লক্ষ নথিভুক্ত আবেদনকারীর টাকা আটকে রেখেছে কেন্দ্র। এই খাতে বকেয়ার পরিমাণ 6,600 কোটি টাকারও বেশি। এদের একটা অংশের জন্য অর্থ বরাদ্দ হতে পারে বাজেটে। মুখ্যমন্ত্রীর ঘোষণার সূত্রেই রাজ্য বাজেটে 2 ক্ষেত্রেই বরাদ্দ বাড়ছে বলে ইঙ্গিত মিলেছে। বাজেট অধিবেশনে জবাবি ভাষণে স্বমহিমায় ফিরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চোখা ভাষণে কার্যত কংগ্রেসকে তুলোধনা করলেন তিনি। হাত শিবিরের শাসনকালের সমালোচনায় তাঁর পূর্বতন প্রধানমন্ত্রীর বক্তব্যকেই হাতিয়ার করেন মোদী। জানান, অর্থনীতিতে দেশ যে ক্রমশ কমজোরি হয়ে পড়ছিল তা স্বীকার করে নিয়েছিলেন মনমোহন সিং। তার ইঙ্গিত ছিল রাজীব গান্ধীর প্রতিও শিল্প এবং কৃষি নিয়ে কংগ্রেসের স্পষ্ট সিদ্ধান্ত না নেওয়ার ফলেই দেশ সংকটে চলে গিয়েছিল। বর্তমান প্রধানমন্ত্রীর মত, সেই সংকট থেকে গত 10 বছরে দেশকে মুক্ত করা সম্ভব হয়েছে। শুধু অর্থনীতি নয়, দেশের সুরক্ষা থেকে কাশ্মীর সমস্যার মতো বিষয়গুলি উঠে আসে তাঁর বক্তব্যে। প্রায় প্রতি ক্ষেত্রেই ধরে ধরে কংগ্রেসের ব্যর্থতার নমুনা তুলে ধরেন তিনি। তুলে ধরেন গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁর অভিজ্ঞতার কথাও। মনে করিয়ে দেন তৎকালীন কেন্দ্র সরকারের দ্বিচারিতার কথাও। এদিনও তাঁর মুখে উঠে আসে নেহেরু প্রসঙ্গ। দেশের প্রথম প্রধানমন্ত্রীর একটি চিঠির প্রসঙ্গ ধরেই অনগ্রসরদের প্রতি কংগ্রেসের মনোভাবের ব্যাখ্যা করেন মোদী। জাত গণনা তথা সংরক্ষণ নিয়ে কংগ্রেসের নির্বাচনী প্রচারের পাল্টা দিয়ে পিছিয়ে পড়া তথা আদিবাসীদের ভোট টানার কাজটি শুরু করে দিলেন প্রধানমন্ত্রী। এদিন তাঁর চোখা বক্তব্যের পর এমনটাই মত রাজনৈতিক মহলের। সন্দেশখালী কাণ্ডে সিট গঠনের নির্দেশে স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের। এর পাশাপাশি রাজ্য পুলিশের তদন্তেও স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এদিন আদালতে রাজ্য পুলিশের বিরুদ্ধে তথ্য নষ্টের আশঙ্কা প্রকাশ করে ইডি। এরপরই সিট গঠন ও রাজ্য পুলিশের তদন্তে স্থগিতাদেশ দিয়েছে আদালত। ঘটনায় সিবিআই তদন্তের জন্যই ফের দাবি জানিয়েছে ইডি। এদিকে বুধবারও তলব এড়ালেন শেখ শাহজাহান। এদিন সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা ছিল তার। যেহেতু শাহজাহানের বিরুদ্ধে ইতিমধ্যেই লুকআউট নোটিশ জারি করা হয়েছে, তাই তিনি হাজিরা দিলে ইডির হাতে গ্রেফতারও হতে পারেন বলে ধারণা আইনজীবীদের। বিকেলে ইডি দপ্তরে যান শাহজাহানের আইনজীবী। শাহজাহানের লেখা চিঠি হাতেই তিনি ইডি দপ্তরে যান। এদিন এখনো শেখ শাহজাহানের জামিনের আবেদন সংক্রান্ত মামলার কোনো নিষ্পত্তি হয়নি। সে কারণে হাজিরার জন্য তার আইনজীবী কিছুটা সময় চেয়ে নিয়েছেন বলে মনে করা হচ্ছে। তবে ইডি সূত্রে খবর, শাহজাহান যদি একেবারেই তলবে সাড়া না দেন তবে তার সম্পত্তি বাজেয়াপ্তর পথেই হাঁটবেন তদন্তকারীরা।
রাজ্যে লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু। আগামী 16ই ফেব্রুয়ারি দলের সমস্ত সাংসদ, বিধায়ক, ব্লক সভাপতিদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, বৈঠকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি মেনেই আসন্ন নির্বাচনে লড়াইয়ের গাইডলাইন করে দেবেন অভিষেক। একই সঙ্গে কেন্দ্রের বঞ্চনা এবং রাজ্যের উন্নয়ন, এই দুই ইস্যুকে সামনে রেখে কিভাবে বাড়ি বাড়ি প্রচারে দল নামবে তাও এই বৈঠকে ঘোষণা করবেন অভিষেক। দলনেত্রীর সঙ্গে অভিষেকের আলোচনার পরই এই বৈঠকের কথা সামনে আসে। তবে অভিষেকের বৈঠকের আগেই রাজ্যসভা নির্বাচনের 4 প্রার্থীর নাম ঘোষণা হয়ে যাবে। তাঁরাও থাকবেন ওই বৈঠকে, এমনটাই জানা যাচ্ছে। অবশেষে কাটতে চলেছে এসএলএসটি, শরীর শিক্ষা ও কর্মশিক্ষার চাকরি প্রার্থীদের আইনি জট। সোমবার বড় পদক্ষেপের ইঙ্গিত দিলেন কুণাল ঘোষ। কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে বুধবার এই মামলার শুনানি ছিল। শুনানির পর অ্যাডভোকেট জেনারেলকে ধন্যবাদ জানিয়েছেন কুণাল ঘোষ। এক স্যান্ডেলে তিনি লেখেন, মনে রাখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগের সব ব্যবস্থা করে দিলেও বিরোধীদের অন্যায্য মামলার জটে আটকে ছিলেন যোগ্যরা। আশা করি খুব শিগগিরই সবার মুখে হাসি ফুটবে, জট কাটার দিকে এগোচ্ছে। আগামী সোমবার এই বিষয়ে বড় পদক্ষেপ করা হতে পারে বলেই ইঙ্গিত দিয়েছেন কুণাল ঘোষ। ইতিহাস গড়ে উত্তরাখণ্ডে পাশ হয়ে গেল অভিন্ন দেওয়ানি বিধি বিল। দেশের প্রথম রাজ্য হিসেবে এই বিল পাশ হলো সে রাজ্যের বিধানসভায়। রাজ্যপালের অনুমোদন পেলেই তা আইনে পরিণত হবে। তবে এই বিলের আওতায় রাখা হয়নি দলিত ও জনজাতি সম্প্রদায়ের নাগরিকদের। ফলত এক দেশ এক আইনের তকমা কেন দেওয়া হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা। এদিকে এর মাঝেই বুধবার কার্যত ধসে পড়ে বিরোধী শিবিরের একাংশ। এদিকে গেরুয়া শিবিরে যোগ দেন তামিলনাড়ুর 15 জন প্রাক্তন বিধায়ক। কংগ্রেস, ডিএমকে সহ একাধিক বিরোধী দলের বিধায়করা রয়েছেন এই তালিকায়। কেবলমাত্র জয়ললিতার দল অর্থাৎ এআইডিএমকে থেকেই বিজেপিতে যোগ দিয়েছেন 11 জন। বিজেপির পতাকা হাতে নিয়েছেন প্রাক্তন ডিএমকে সাংসদও। একই সঙ্গে চূড়ান্ত রাজনৈতিক নাটকের সাক্ষী থাকলো মহারাষ্ট্র। সে রাজ্যে বিজেপির হাত ধরতে চলেছে রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা তথা এমএনএস। ছড়িয়ে পড়েছে এমন জল্পনা, শোনা যাচ্ছে আসন সমঝোতা নিয়ে ইতিমধ্যেই জোর আলোচনাও হয়েছে। সব মিলিয়ে বিরোধী শিবিরের বড় ভাঙনের সাক্ষী থাকলো দেশ। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।